আচ্ছা, তো কাল থেকে কিন্তু সুপার কাপের নকআউটসের কোয়ার্টার ফাইনালসের ম্যাচ শুরু হয়ে যাবে। নকআউট টুর্নামেন্ট, স্ট্রেট নকআউট টুর্নামেন্ট, আলাদা করে কেন নকআউটস বলছি, যাই হোক, কোয়ার্টার ফাইনাল শুরু হয়ে যাবে এবং প্রথম ম্যাচেই মোহনবাগান নামতে চলেছে কেরলার বিরুদ্ধে। সেই ম্যাচ নিয়ে তো ডেফিনেটলি কথা বলবো, আর এই ভিডিওতে একটু কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলোর প্রেডিকশনও হয়ে যাক, ওয়াইল্ড প্রেডিকশন হয়ে যাক, কতটা মিলবে মিলবে না মিলবে সেটা পরের ব্যাপার, বাট একটু প্রেডিকশন হয়ে যাক। এবং তার পাশাপাশি দু একটা ট্রান্সফার রিলেটেডও আপডেটস শেয়ার করার রয়েছে, রুমার ধরতে পারো, আপডেটও রয়েছে, শেয়ার করা রয়েছে। প্রথমে একটু ম্যাচটা নিয়ে কথা হয়ে যাক, কারণ কালকে ইন্টারেস্টিং একটা ম্যাচ হতে চলেছে। কিন্তু শুরুতে যে জিনিসটা আমি বলবো সেটা হচ্ছে এই ম্যাচটা ডেফিনেটলি মোহনবাগানের কাছে খুবই এক্সপেরিমেন্টাল একটা ম্যাচ। অবশ্যই খুব গিভ আপ করার ম্যাচ তো ডেফিনেটলি হবে না, কারণ যে প্লেয়াররা রয়েছে সেই প্লেয়াররা এত সহজে গিভ আপ করবে না এই ম্যাচকে, এত ইজিলি অন্ততপক্ষে কেরালাকে জিতে যেতে দেবে না। যদিও কেরালার টিমটা ডেফিনেটলি অনেক সুপিরিয়র, তাদের ফরেন প্লেয়ারদের স্ট্রেংথ অনেক বেশি, ইভেন তারা মেন টিম অনেক বেটার, তারা শেপে রয়েছে প্রথম ম্যাচটা জেতার পর। মোহনবাগানের এই টিমটা প্রথমবার মাঠে নামবে, সেখানে অনেক প্লেয়ারের নিজেদের মধ্যে যে কমিউনিকেশন সেটাও ঠিকঠাক করে নেই, কারণ এরা কেউই, মানে যে প্লেয়াররা সবাই রয়েছে এরা কেউই সবসময় একটা ম্যাচে সবাই একসাথে খেলেও নি, তো অনেক ইকুয়েশনস রয়েছে। এবং অবশ্যই নতুন বিদেশি এবং আন্ডার দ্য গাইডেন্স অফ বাস্তব রায়, ডেগি কার্ডোজো, যখন প্লেয়াররা নামবে, ইকুয়েশনস কী হবে, প্লেয়ারদের নিজেদের মধ্যে সমঝোতা কীরকম থাকবে, সবটাই কিন্তু মাঠের মধ্যে রিফ্লেক্ট হবে। কিন্তু আমি অন্তত বলতে পারি, আমার নিজের একটা কোথাও ইনটিউশন হচ্ছে যে এই ম্যাচটা মোহনবাগান পুরো যে টিম রয়েছে এত সহজে কেউ গিভ আপ করবে না। হ্যাঁ, কতটা প্রেস করবে, কতটা কেরালাকে চেপে ধরবে শুরু থেকে, সেটা নিয়ে হয়তো আমাদের মনের মধ্যে ডাউট থাকতে পারে, সেটা নিয়ে আমাদের প্রশ্ন থাকতে পারে, বাট গিভ আপ তো করবে না অন্তত পক্ষে। যে খুব ইজি ম্যাচ একটা মোহনবাগান হেরে গেল, একদমই খেলতে পারলো না, এরকম তো হবে না। রেজাল্ট কী হবে সেটা তো 90 মিনিটের পর দেখা যাবে কি হবে না হবে, কিন্তু অন্ততপক্ষে একটা ভালো ফাইট এই টিমটা তুলে ধরবে, কারণ সেই এনার্জিটা এই টিমের প্লেয়ারদের মধ্যে রয়েছে। অবশ্যই কেরালার দিক থেকে অনেক বড় বড় থ্রেট আসবে, যেমন নোয়া সাদৌই একটা অসাধারণ ফর্মে রয়েছে, মাঝ মাঠে বিভিনের মতো একটা ভালো প্লেয়ার রয়েছে, ফরওয়ার্ডে জিমেনেজের মতো প্লেয়ার ফর্মেই রয়েছে, গোলও পেয়েছে। তো আপফ্রন্টে তো থ্রেড থাকবে, ভালো রকম থ্রেড থাকবে, দানিশ ফারুকের মতো ভালো বল হোল্ডিং মিডফিল্ডার রয়েছে। তো ইজি তো হবে না, লুনা কতটা ফিট রয়েছে সেটা দেখার বিষয় হবে। ডিফেন্স তো ওদের সলিড রয়েছে, সেই নিয়ে চাপ নেই, কারণ আমি শুরুতেই বললাম যে মোহনবাগান কতটা প্রেস করবে শুরু থেকে, কতটা চেপে ধরবে কেরালাকে পরের ব্যাপার, হয়তো কাউন্টার অ্যাটাক স্ট্র্যাটেজি থাকবে। অ্যান্ড ডেফিনেটলি একটা ভালো ম্যাচ আমরা দেখব, এইটুকু বলতে পারি, একটা ভালো ম্যাচ আমরা দেখব। 90 মিনিট উপভোগ্য হবে, অনেক প্লেয়ারকে আমরা প্রথমবারও হয়তো অনেকে খেলতে দেখবে, যে একটা সিনিয়র টিমে এই প্লেয়ারটা কীভাবে আসছে, কতটা ভালো পারফরমেন্স দিচ্ছে। পার্সোনালি তাকিয়ে থাকতে পারো, আমি নাম বলতে পারি, সালাউদ্দিনের দিকে তাকিয়ে থাকতে পারো, স্টার্ট করবে বলে এই মুহূর্তে মনে করা হচ্ছে। সোহেল আহমেদ ভাটকে তো অনেকেই দেখেছে, তাকে আমরা জানি। সৌরভ ভানওয়াল, এই প্লেয়ারটার দিকে, ভানওয়ালা এই প্লেয়ারটার দিকে তাকিয়ে থাকতে পারো। ধীরাজের মতো প্লেয়ার গোটা সিজনে পুরো বেঞ্চে বসে কাটিয়ে দিল, কারণ কিছু করার ছিল না। ইটস নট ইজি টু রিপ্লেস ভিজাল কাইত, তো সেই ক্ষেত্রে ধীরাজের পারফরমেন্স কেমন হবে দেখার বিষয় হবে। অ্যান্ড মোর ইন্টারেস্টিংলি কোথাও আমরা নুনো রেইসের দিকে অনেক বেশি করে তাকিয়ে থাকবো, তার পারফরমেন্স কীরকম হবে, বা তাকে নিয়ে আগামী সিজনে মোহনবাগানেরও কীরকম প্ল্যান থাকবে বা কীরকম প্ল্যান থাকতে পারে। হয়তো কালকের ম্যাচে আমরা দেখতে পারি ফার্স্ট ম্যাচ তার হবে মোহনবাগান জার্সিতে, অ্যান্ড ডেফিনেটলি কোথাও একটা এক্সপেকটেশন অনেকের অনেক রকম থাকতে পারে এই ম্যাচটাকে নিয়ে, কিন্তু আনএক্সপেক্টেড রেজাল্ট এসে যেতে পারে আশিক কুরুনিয়ানের হেয়ার স্টাইলের মতো। তো ম্যাচের রেজাল্টও সেরকম কিছু হয়ে যেতে পারে। অ্যাটলিস্ট আমি বলবো যে ফ্রি মাইন্ডে খেলা দেখতে বসো, এক্সপেকটেশন ডেফিনেটলি একদম মাথার উপরে হাইপ দিয়ে রেখো না। এই প্লেয়াররা যেরকম খেলবে সেটাকে এনজয় করো, অ্যান্ড যে রেজাল্ট হবে সেই রেজাল্টের থেকেও বড় কথা এই প্লেয়াররা কেমন খেললো, কীভাবে অন্ততপক্ষে প্লেয়ার অনেকে রয়েছে তারা সিনিয়র একটা টিমের এগেনস্টে খেললো, কতটা চ্যালেঞ্জ তারা অপর দিকে ছুঁড়ে দিতে পারলো, সেইগুলোকে শুধুমাত্র মেজার করো। আমার মনে হয় যে সেটা অনেক বেশি করে হয়তো দিনের শেষে স্যাটিসফ্যাকশন দেবে। বাকি যদি বাজি মেরে দিতে পারে সেটা নিয়ে তো উচ্ছ্বাস, কেউ আটকানোর অন্ততপক্ষে ক্ষমতা রাখবে না। যদি একটা ওয়াইল্ড প্রেডিকশন করি, আমি মোহনবাগান কেরালা ম্যাচটার কোনো প্রেডিকশন করছি না, ডেফিনেটলি চাইবো যে মোহনবাগান জিতুক, কিন্তু আবারও বলছি কেরালা অনেক বেটার টিম নিয়ে এসেছে, কেরালা অনেক বেটার ফুটবল খেলবে। এই ম্যাচটার আমি কোনো প্রেডিকশন রাখছি না। দ্বিতীয় ম্যাচটা গোয়া ভার্সেস পাঞ্জাব, আমার কোথাও ফিল হচ্ছে যে পাঞ্জাব কিছু একটা বাজি মেরে দিলেও মেরে দিতে পারে। গোয়া, আবারও বলছি, গোয়া হয়তো বেস্ট টিম হিসেবে মাঠে নামবে, কিন্তু পাঞ্জাব কোথাও একটা আনএক্সপেক্টেড, আরও একটা আনএক্সপেক্টেড রেজাল্ট আমাদের সামনে
দিয়ে দিতে পারে। আর কারণ গোয়াকে নিয়ে একটা একটা সার্টেন লেভেল অবধি না তোমার খুব একটা ভরসা হবে না। টিমটা ডেফিনেটলি ভালো, প্রচণ্ড ভালো ডেপথ রয়েছে, ভালো ভালো কিছু প্লেয়ার্স রয়েছে, ম্যাচ উইনিং প্লেয়ারে ভর্তি রয়েছে। বাট কোথাও আমি পাঞ্জাবকে ওই 51-49 রেশিওতে এগিয়ে রাখছি। তারপরের ম্যাচটা অবশ্যই মুম্বাই সিটি এফসি ভার্সেস ইন্টারকাসি রয়েছে। মুম্বাই যেভাবে একটা ডমিনেটিং ফুটবল চেন্নাইয়ের এফসির বিরুদ্ধে খেলেছিল, কারণ চেন্নাইয়ের এফসি ফুল স্ট্রেংথ নিয়ে নেমেছিল, তাদের বিরুদ্ধে যেভাবে মুম্বাই খেলেছিল, আমার কোথাও মনে হয় যে সেই একই ব্লোটা ওরা ইন্টারকাসির ওপর করতে চাইবে। তো ইন্টারকাসির জন্য চ্যালেঞ্জ অনেক হাই, অনেক হাই। আই লিগের একটা টিম, এইবারে বহু টালমাটাল সিচুয়েশন গেছে, চ্যাম্পিয়ন হবে কি হবে না সিএস এর ওপর ওরা নির্ভর করে থাকবে, অনেক রকম ব্যাপার রয়েছে। তো ফাইনালি একটা চ্যালেঞ্জ ওরা হয়তো মুম্বাইয়ের এগেনস্টে ছুঁড়বে। বাট আমার কোথাও মনে হয় যে একটা স্লাইট রেশিওতে মুম্বাই ডেফিনেটলি এগিয়ে থাকবে। ওই একইভাবে আমি 55-45 এরকম একটা রেশিওতে মুম্বাই সিটি এফসিকে এগিয়ে রাখছি। বাট ম্যাচটা খুব ইন্টারেস্টিং হবে, অসাধারণ একটা ম্যাচ হবে, আমি আজকের দিনে দাঁড়িয়ে বলে দিতে পারি। যদি না হয় তাহলে খুব আশাহত হব, বাট ডেফিনেটলি একটা ভালো ম্যাচ ওরা খেলবে। আর লাস্ট যে ম্যাচটা রয়েছে নর্থ ইস্টের বিপক্ষে জামশেদপুর নামবে, এই ম্যাচটাও আনপ্রেডিক্টেবল হওয়ার চান্স থাকলে নর্থ ইস্টকে আমি এগিয়ে রাখছি। যদিও জামশেদপুর কিন্তু নর্থ ইস্টকে আইএসএলের যে নকআউটসের ম্যাচ ছিল সেখানে কিন্তু হারিয়ে দিয়েছিল, এটা একটা বড় ফ্যাক্টর। বাট আমি কোথাও এই ম্যাচটাতে নর্থ ইস্টকে এগিয়ে রাখছি। দেখা যাক কী হয়। 60-40 রেশিওতে আমি নর্থ ইস্টকে এগিয়ে রাখছি। জামশেদপুর বলা যেতে পারে না, আনপ্রেডিক্টেবল কিছু করলেও করতে পারে, বাট আমার কোথাও মনে হচ্ছে যে নর্থ ইস্ট একটু এগিয়ে থাকছে। সেমিফাইনালে তো ডেফিনেটলি কী হবে সেটা সেমিফাইনালের টিমগুলো যাক, তারপর তাদের নিয়ে আবারও ওয়াইল্ড প্রেডিকশন করা যাবে, এর মধ্যে কটা মেলে সেটা দেখা যাক। এরপরে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা অবশ্যই বেশ কিছু প্লেয়ারের কিছু রিউমার্স অ্যান্ড ট্রান্সফার আপডেটস পাওয়া যাচ্ছে। যার মধ্যে প্রথম প্লেয়ারটা হচ্ছে এডমুন্ড লালরেন্ডিকা। প্লেয়ারটা অসাধারণ একটা প্লেয়ার, দীর্ঘদিন ধরে ভারতীয় ফুটবলে বিভিন্ন বয়সভিত্তিক লিগ, বিভিন্ন বয়সভিত্তিক ক্লাবের বিভিন্ন ফেজ সব জায়গাতে কাটিয়েছে। আইএসএল, আই লিগ, ডুরান্ড কাপ, সুপার কাপ বহু জায়গাতে খেলা হয়েছে। বাট এই লাস্ট দুটো সিজন 23-24 আর এই 24-25 আমার মনে হয় যে এডমুন্ডের কেরিয়ারের দুটো বেস্ট সিজন, এবং কোথাও এরপর নিজেকে এক্সপ্লোর করার যে জায়গাটা সেটা এডমুন্ড করতে চলেছে, এবং তার পরবর্তী ডেস্টিনেশন হতে চলেছে কিন্তু কেরালা ব্লাস্টার্স, যেটা 90 স্টপেজের তরফ থেকে এক্সক্লুসিভলি ব্রেক করা হয়েছে যে এডমুন্ড কিন্তু কেরালার সাথে প্রায় অ্যাডভান্স স্টেজ অফ টক্সে রয়েছে, এবং সেটা কমপ্লিট হয়ে গেলেই কিন্তু আমরা ফাইনালি দেখব যে কেরালা ব্লাস্টার্সে এডমুন্ড লালরেন্ডিকা সাইন করছে। প্লেয়ারটা সিরিয়াসলি খুব ভালো। বেঙ্গালুরুর বয়সভিত্তিক বিভিন্ন টিম থেকে তার উত্থান হয়েছিল। বেঙ্গালুরুর হয়ে প্রথমে আমরা দেখেছিলাম যে আইএসএলেও নামতে, তারপর তাকে ইস্টবেঙ্গলে লোনে পাঠানো হয়েছিল, যদিও জার্নি খুব একটা ভালো ছিল না। একটা ম্যাচই মনে রাখার মতো হয়েছিল, সেটা হচ্ছে ডার্বি ম্যাচটা, যেখানে মোহনবাগান হারিয়েছিল ইস্টবেঙ্গলকে, সম্ভবত 2-1 রেজাল্ট ছিল। আর ইস্টবেঙ্গল যে একটা গোল করেছিল সেই গোলটা কিন্তু এই এডমুন্ডের পাস থেকে অ্যাসিস্ট থেকেই হয়েছিল। এটা আমি স্ট্যাটস ঘেঁটে দেখতে পেলাম। যাই হোক, তো সেই এডমুন্ড যার বিভিন্ন জায়গাতে এরকম জার্নি টালমাটাল চলেছিল, সেই এডমুন্ড কিন্তু নিজের যে প্রপার রিদিমটা সেটা ইন্টারকাসি জার্সিতে প্রথম খুঁজে পেয়েছিল, এবং এই দুটো সিজনে নিজেকে একটা অন্য উচ্চতায় প্রমাণ করেছে। উইং ধরে হোক, সেটা সেন্টার ফরওয়ার্ডে হোক, সেটা ফলস নাইনে হোক, প্লেয়ারটা কিন্তু নিজেকে একটা ভালো জায়গাতে রিচ করিয়েছে। তো কেরালাতে কতটা যাওয়াটা ওর জন্য ঠিক ডিসিশন সেটা সময় বলবে, কারণ কেরালাতে এর আগে আমরা দেখেছি ঈশান পান্ডিতার মতো প্লেয়ার গিয়ে অলমোস্ট আমাদের নলেজের বাইরেই চলে গেছে। যে ঈশান পান্ডিতাও আছে, ঈশান পান্ডিতাও ফুটবলটা খেলে, এটা আমাদের প্রায় অনেকের মাথা থেকে বেরিয়েই গেছে, কারণ চান্স পায় না। তো সিরিয়াসলি বলছি, কতটা ভালো হবে সেটা পরের ব্যাপার। বিদ্যাসাগরও গেছিল, তো এডমুন্ডের জন্য লটস অফ গুড উইসেস থাকলো। কতটা ভালো কেরালাতেও জার্নি হয় সেটা দেখার বিষয়। আর এখানে আমি দুটো লাইন অ্যাড করতে চাই যে এটা না কোথাও কেরালা, মুম্বাই, মোহনবাগান, ইস্টবেঙ্গল এই টিমগুলোর দোষ না, এটা অ্যাকচুয়ালি কোথাও ফ্যান প্রেশার বলো বা একটা লিগের প্রেশার এমন থাকে যে ভালো বিদেশি স্ট্রাইকার নিয়ে আসতে হয়, এবং তাদের ওপরেই বেশি ইনভেস্টমেন্ট থাকে, তাদের ওপরেই ফোকাস থাকে, এবং তাদেরকে সুযোগটা দিতে হয়। কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যখন তোমার ট্রফি উইন করাটা বিরাট বড় ম্যাটার করে, যদি তোমার একটা পিছনে বিরাট বড় গ্রুপ হেল্প করে, যদি তোমার একটা পিছনে বিরাট বড় ফ্যান বেস থাকে, তখন ট্রফি বা সাকসেস এটাই হচ্ছে দিনের শেষে শেষ কথা। এবং সেই সাকসেস পাওয়ার জন্য একজন ইন্ডিয়ান স্ট্রাইকারের থেকে একজন ফরেন স্ট্রাইকার কিন্তু এগিয়ে থাকে। তো এটা হয়তো সেই ক্লাবের জন্য ভালো,
ডেফিনেটলি সেই ক্লাবের সাকসেসের জন্য ভালো, কিন্তু কোথাও ওভারঅল ইন্ডিয়ান ফুটবলের জন্য এটা কিন্তু ভালো দিকে যায় না। আমরা প্রচুর ইন্ডিয়ান স্ট্রাইকারদের এই সময়টাতে দেখছি, কিন্তু তারা কোথাও প্রপারলি কিন্তু ইউজড হচ্ছে না, প্রপারলি তাদেরকে ইউটিলাইজ করা হচ্ছে না। এটা আমাদের জন্য হয়তো একটা ব্যাড লাক হিসাবে সামনের দিকে দেখা যাবে, যে একটা জেনারেশন ছিল যেখানে বেশ কিছু ভালো ভালো ফরওয়ার্ড ছিল। আমি নাম ধরে বলতে পারি, এডমন্ড রয়েছে, ডেভিড রয়েছে, লালরিনজোয়ানা লালভিয়াকনিয়া রয়েছে, ঈশান পান্ডিতা রয়েছে, অনেক আরও রয়েছে, ইরফান ইয়ারওয়ার্ড রয়েছে, তবু কিছুটা সুযোগ পেয়েছে। কিন্তু এরকম আরও অনেকে রয়েছে, হয়তো আই লিগে আরও প্রচুর প্লেয়ার্স রয়েছে, বাট তারা হয়তো সেই সুযোগটা পাচ্ছে না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে শুধুমাত্র সুযোগটা তাদেরকে যে ক্লাব দেবে বা একজন কোচ দেবে সেটাও না, সুযোগটা পেয়ে তাদেরকেও কিন্তু সেই মঞ্চে কাজে লাগাতে হবে, নাহলে কিন্তু আবারও সেই ফোকাসটা একজন বিদেশি ফরওয়ার্ডের দিকে চলে যাবে। তো দেখা যাক এডমুন্ডের জার্নি কত ভালো হয় কেরালার জার্সিতে। লাস্ট দুজন বিদেশি প্লেয়ারকে নিয়ে কথা বলবো। নাম্বার 1 হচ্ছে লুকা মাচকেন। তাকে আপাতত চেন্নাই এফসি কিন্তু টার্গেট করছে টু রিপ্লেস ডেফিনেটলি ড্যানিয়েল চিমাচুকু দ্য লর্ড। তাকে রিপ্লেস করে লুকা মাচকেনকে নিয়ে আসা হতে পারে চেন্নাই এফসিতে। পাঞ্জাব লুকা মাচকেনকে ছেড়েই দেবে, এরকমই একটা আপাতত পরিস্থিতি তৈরি হয়েছে, কারণ পাঞ্জাব আরও স্কোয়াডটাকে রিবিল্ড করতে চাইছে। ওদের ইন্ডিয়ান প্লেয়ারের অভাব নেই, প্রচুর সাপ্লাই লাইন রয়েছে একাডেমি থেকে শুরু করে বিভিন্ন রকম জায়গা থেকে। বিশেষ করে ওদের একাডেমিটা সবথেকে বড় সোর্স। স্কাউটিং ওরা হেভি লেভেলে করে, এবং তার পাশাপাশি ওরা কিন্তু বিদেশি প্লেয়ারের উপর এবারে ভালো ইনভেস্টমেন্টটা করতে চাইছে, যেহেতু ওদের ডোমেস্টিকের যে বেসটা সেই বেসটা খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। সেখানে আর খুব বেশি ইনভেস্টমেন্টের ওদের দরকার নেই। খুব বড় বড় প্লেয়ার কিন্তু ওরা কিনবে না, বরং কিছু প্লেয়ার রিলিজ করে দিতে পারলে ওরা ভালো টাকা আর্ন করতে পারবে। তো লুকা মাচকেনকে পাঞ্জাব ছাড়ছে, এবং সেই পথে সম্ভবত চেন্নাই এফসি লুকা মাচকেনকে সই করাতে পারে। ডিপেন্ড করছে ওয়েন কোয়েলের ওপর, তিনি ফাইনাল কল কি নিতে চলেছেন। আর দ্বিতীয় প্লেয়ার যাকে ওয়েন কোয়েল পার্সোনালি চেন্নাই এফসিতে নিয়ে যেতে চাইছেন, কোথাও খুব চেষ্টা করে যাচ্ছেন, সেটা হচ্ছে গ্রেগ স্টুয়ার্ট। ডেফিনেটলি গ্রেগ স্টুয়ার্টের জার্নি মোহনবাগানের সাথে শেষ হয়েছে। এর আগেও এটা নিয়ে কথা বলেছিলাম যে যখন ওয়েন কোয়েল কলকাতাতে ছিলেন, তিনি তার অন্যতম পছন্দের একজন বিদেশি ফুটবলারের সাথে কথা বলেছেন, অ্যান্ড সেটা সবাই আন্দাজ করতে পেরেছিল যে এটা কী হতে চলেছে। তো গ্রেগ স্টুয়ার্টের একটা ইন্টারেস্ট রয়েছে যে ওয়েন কোয়েলের একটা ইন্টারেস্ট রয়েছে গ্রেগ স্টুয়ার্টকে চেন্নাই এফসিতে নিয়ে যাওয়ার, এবং তিনি মোটামুটি নিজের তরফ থেকে চেষ্টা করে যাচ্ছেন। যদি গ্রেগ স্টুয়ার্ট ইন্ডিয়াতে থাকে, আইএসএলে যদি থাকে, তাহলে সম্ভবত তার আবারও একটা ওয়েন কোয়েলের সাথে জুটি আমরা দেখতে পারি। আর যদি ইন্ডিয়াতে থাকবো না, আইএসএল আর খেলবো না, ঘরে ফিরেই যাব, এটা যদি ডিসিশন হয়, তাহলে স্কটল্যান্ড, আয়ারল্যান্ড বা ইংল্যান্ড কোথাও একটা তাকে আমরা খেলতে দেখতে পারি। বাট ডেফিনেটলি গ্রেগ স্টুয়ার্ট এমন একজন প্লেয়ার, এতটা হাই কোয়ালিটি, এতটা হাই স্কিলফুল একজন প্লেয়ার, মনে হয় যে যতদিন অন্ততপক্ষে ওর পায়ে ফুটবলটা ভালোভাবে থাকবে, ততদিন যদি এনজয় করতে পারি, এটা পার্সোনালি আমাদের মতো যারা ভালো ফুটবল ভালোবাসে তাদের জন্য খুব লাভ। হোক না সে যে কোনো ক্লাবেই খেলুক না, ক্ষতি কী রয়েছে? কারণ দিনের শেষে তো আমি তার ফুটবলটা দেখবো, আমি তার স্কিলটা দেখবো। আমার পছন্দের টিমের বিপক্ষে যখন খেলবে, ডেফিনেটলি চাইবো না যে সেই ম্যাচে সে গোল করুক বা অ্যাসিস্ট করুক, কিন্তু বাকি তো অনেক ম্যাচ রয়েছে, সেখানে তো দাঁড়িয়ে তার খেলাটা আমরা এনজয় করতেই পারি। যেমন আমি পার্সোনালি বলবো যে গোটা সিজন জুড়ে যেমন আমি বোরহা হেরেরার খেলা এনজয় করেছি, আমি হুগো বুমোর খেলা খুব দারুণ এনজয় করেছি, কারণ এই প্লেয়ারগুলোকে আমার ভালো লাগে। এদের স্কিল, এদের কোয়ালিটি, এরা যে ক্লাবেই থাকুক না কেন, যেখানেই যাক না কেন, এদের খেলা আমার ভালো লাগবেই। তো সেরকমই একজন প্লেয়ার, এদের থেকেও হাই রেটে অবশ্যই গ্রেগ স্টুয়ার্ট, অ্যান্ড ডেফিনেটলি আমি চাইবো যে সে আইএসএলে থাকুক, চেন্নাই এফসিতে খেলুক, ক্ষতি কিছু নেই। আর চেন্নাই এফসিকে যদি সাকসেসের রাস্তা দিতে পারে তাহলে খারাপ কিছু নেই। কিন্তু চেন্নাই এফসি ম্যানেজমেন্ট এখানে কিছুটা ডাবল মাইন্ডেড রয়েছে যে আদৌ তারা গ্রেগ স্টুয়ার্টকে ফাইনালি নেবেন কি নেবেন না। কারণ মোহনবাগান যে প্লেয়ারকে রিলিজ করে দিচ্ছে, যার গোটা সিজনে ফিটনেসের সমস্যা মোহনবাগানকে একটা সময় বেকায়দায় ফেলেছিল, তাকে নিয়ে চেন্নাই এফসি থোড়ি সাকসেসের রাস্তা পাবে কি পাবে না, এই জায়গাটা কোথাও ম্যানেজমেন্টের কিন্তু ভাবনার জায়গাতে রয়েছে। লেটস সি কি হয়। তোমাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্ট করে তোমরা জানাতে থাকো। এই ভিডিওটা এই অবধি। এর আগে একটা ভিডিও ছিল, সেখানে মোহনবাগানের নিউ সিজনের কিছু প্ল্যানিং উঠে আসে, সেসব নিয়ে কথা বলেছিলাম। যারা দেখোনি অবশ্যই দেখে নিও, ডিসক্রিপশন বক্সেও লিঙ্কটা দেওয়া থাকবে। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটা। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।